আমাদের মাতৃভাষার ভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার স্মারক হিসাবে চিহ্নিত। পর্দা উঠল অমর একুশে গ্রন্থমেলার। সারা দেশে বইয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার নির্দেশ। দু একদিনই জমে উঠবে আয়োজন, আশা সকলের। গ্রামে বাড়ি যাব, তাই আগে চলে এসেছি। যে সরকার আসবে না কেন, এটা যে হবে, এটা বাঙালির যে একটা চাওয়া, এটা আমরা জানি এটা করবে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত। উপকৃত হবেন 12 লাখ কৃষক। 2026 পর্যন্ত সুদ সহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। পুলিশের পুরনো পোশাকে ফেরার দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। শিগগিরই নিয়োগ হবে 10,000 কনস্টেবল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো হবে এবারের ঈদ যাত্রা, দাবি পরিবহন মন্ত্রীর। ব্যাখ্যা দিলেন চাঁদাবাজি নিয়ে আগের বক্তব্যের। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ, সেটা আপনারা মনোযোগী যদি করতে চান আমরা তৎপর আছি। স্পেসিফিক বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ, সুদ হার কমানো ও বন্ধ কারখানা সচল করতে চান নতুন গভর্নর। কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন নিশ্চিতের আশ্বাস। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অমর একুশে বইমেলা হয়ে উঠুক শিক্ষা ও সংস্কৃতির সূতিকাগার। গ্রন্থমেলার উদ্বোধনের পর এই কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে বইমেলা সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ শুরুর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এর আগে বাংলা একাডেমির সাহিত্য পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা নাটকীয়তার পর অবশেষে শুরু হলো বাঙালির প্রাণের মেলা, অমর একুশে বই মেলা। এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। 1978 সাল থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাংলা একাডেমির আয়োজনে শুরু হয় বইমেলা, কিন্তু এবার নির্বাচনের কারণে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন এবারের বইমেলা। বলেন, অমর একুশে বইমেলা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার স্মারক। তবে ইন্টারনেটের আসক্তি তরুণ প্রজন্মকে করে তুলেছে বই বিমুখ। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকগণ উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি এবং সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। বাংলা ভাষার পাশাপাশি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নতুন নতুন ভাষার সাথে তরুণ প্রজন্মকে পরিচিত হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকারের যাত্রা শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী জানান, তার সরকার জ্ঞানের আলোয় আলোকিত দেশ গড়তে চায়। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক
সহযোগিতা কামনা করছি। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। এর আগে ৮ বিভাগে ৯ জন গুণী ব্যক্তির হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমানকে নিয়ে মেলার কয়েকটি স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শুরু হয়েছে অমর একুশে বইমেলা। প্রথম দিন বইমেলার সার্বিক চিত্র তুলে ধরতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। বইমেলায় আজ প্রথম দিন, মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি একদম প্রথম দিন হিসেবে প্রকাশকরা বা স্টল সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে খুব বেশি ভিড় কিন্তু আজকে হয়নি, যেহেতু বেশিরভাগ স্টলই এখনও নির্মাণাধীন, হচ্ছে বেশিরভাগ স্টলই। বেশ কিছু স্টল আমরা দেখতে পেয়েছি যে এখনও গোছানো হয়ে ওঠেনি, বই ওঠেনি অনেক স্টলে কেবল বই ওঠানো হচ্ছে, সেগুলো গোছানো হচ্ছে। এই রকম পরিস্থিতির মধ্যে প্রথম দিনই একদম প্রস্তুতির একটি পর্ব চলছে। তবে অনেক লেখক এসেছেন এখানে, তরুণ লেখক, নতুন লেখক, পুরনো লেখক সব মিলিয়ে আসলে সবাই এখানে আছেন। আমরা একজন লেখকের সঙ্গেও কথা বলে নিতে চাই। এবারের বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কি? আপনার বইয়ের কাটতি কেমন হবে মনে হচ্ছে এবারের বইমেলায় আসলে একটু শঙ্কায় আছি, কারণ হচ্ছে আবহাওয়া, তারপর রমজান, সব কিছু মিলিয়ে আসলে মানুষ চতুর্মুখী ব্যস্ততায়, তো সেটা একটু অনিশ্চয়তা আছে যে আসলে ওই পরিমাণ দর্শনার্থী হবে কিনা। কারণ প্রতিবার যেরকম আমি দেখি যে গ্রুপ ধরে ধরে অনেকে আসেন, দল বেঁধে আসেন, এবারে আমি সেরকম কোনো দর্শনার্থী এখন পর্যন্ত দেখিনি। অন্য বছরের প্রথম দিনের বইমেলা এবং এই বছরের প্রথম দিনের বইমেলার মধ্যে কেমন দেখছেন পার্থক্যটা? অনেক পার্থক্য। এবছর যেমন আমি দেখছি অনেকে আসছেন, কিন্তু সেই আশাটার মধ্যে 2 জন আসছেন, 1 জন আসছেন, কিন্তু আগে যেটা ছিল যে অনেক মানুষ একসাথে আসতেন, পুরো পরিবার। আপনি খেয়াল করবেন এখনও পুরো পরিবার আসেনি, হয়তোবা প্রচারণার একটু ঘাটতি আছে আমাদের দিক থেকে, অথবা আমাদের যে রমজান যেহেতু চলছে, রাতে তারাবির ব্যাপার থাকে, তারপরে শপিংয়ের জন্য অনেকে অনেক দূরে যান, তো সেই সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমি মনে হচ্ছে আরও প্রচার দরকার। ধন্যবাদ। দেবাশিস, শুনছিলেন আসলে ঠিক একই রকম শঙ্কার কথা শুরুর দিক থেকেই কিন্তু প্রকাশকরাও বলছিলেন। তারাও কিন্তু বলছিলেন আসলে যে যেহেতু রমজানের মাসের মধ্যে এবারের এই বইমেলাটি শুরু হওয়ার প্রস্তুতি শুরু হয়েছিল, তখন তারাই বলছিলেন যে আসলে এবারে তাদের লাভের অঙ্কটা আসলে তারা উঠিয়ে আনতে পারবেন কিনা সেই বিষয়টি নিয়ে শঙ্কার কথা তারা জানাচ্ছিলেন। গতকালও আমরা এখানে এসে যারা বই সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা সেই একই শঙ্কার মধ্যে এখনও আছেন। তারা বলছেন যে প্রথম দিনে বিকিকিনি সেরকমভাবে নেই বললেই চলে, এবং তারা এটাও বলছেন একই সঙ্গে যে তারা অবশ্য প্রত্যাশা করেন যে ধীরে ধীরে মানুষ আসবেন, তবে যেহেতু ঈদের ছুটি পড়ে যাবে কিছুদিনের মধ্যেই, এবং এরই মধ্যে আপনি জানেন যে স্কুল, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলও ছুটি হয়ে গেছে, ফলে সব মিলিয়ে এবারের 15 দিনের বইমেলা কেমন যায় সেই বিষয় নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও কিন্তু আশায় বুক বাঁধছেন সবাই। ঐশী, ধন্যবাদ আপনাকে। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়। বিভিন্ন ক্ষেত্রে গৌরবদীপ্ত অবদান রাখায় 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21শে পদক তুলে দিয়ে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে, তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার। বলেন, 21শে ফেব্রুয়ারি ছিল জালিমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রক্তঝরা ভাষা আন্দোলনের চেতনা চিরজাগ্রত রাখতে প্রতি বছর দেশপ্রেম ও মননশীল চর্চাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করে আসছে রাষ্ট্র, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এবছর 9 জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে প্রথম 21শে পদক প্রবর্তন করেন। নির্বাচন, নতুন সরকার গঠন সহ নানাবিধ কারণে এবছর কয়েকদিন পিছিয়ে ফেব্রুয়ারির শেষ ভাগে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজন করা হয় 21শে পদক প্রধান অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে দেন রাষ্ট্রীয় সম্মাননা। চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, শিক্ষায় মাহবুর আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ,
নৃত্যকলায় অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার ও সাংবাদিকতায় শফিক রেহমান। সঙ্গীতে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় ব্যান্ড লিজেন্ড আয়ুব বাচ্চুকে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন প্রয়াত এবির স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এছাড়াও দেশের ইতিহাসে প্রথমবারের মতো হার্ড রক ধারার সঙ্গীতে দল হিসেবে 21 পদক পায় ওয়ারফেস। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতেই পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন 21 ফেব্রুয়ারি বাংলাদেশের আত্মপরিচয় স্মারক। 21 ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আগামীর উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে বিজ্ঞজনদের দিক নির্দেশনা চান তিনি। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। 1976 সালে 21 পদকের প্রবর্তন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনুষ্ঠান শেষে হেঁটে সচিবালয়ে ফিরেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবার সুদ সহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিল সরকার। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, এতে কৃষকদের ঋণের বোঝা কমবে, কৃষকদের আগ্রহ বাড়বে শস্য, মৎস্য এবং পশুপালন খাতে। 1991 থেকে 1996 মেয়াদে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় প্রথমবারের মতো 5,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছিল। এবারও দলটির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল কৃষকদের সুদমুক্ত ঋণ সুবিধা দেয়া। সরকারের পক্ষ থেকে একটি কার্ড সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের প্রথম বৈঠকের প্রধান এজেন্ডা ছিল কৃষি ঋণ বিতরণ ইস্যু। সিদ্ধান্ত হয় শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। যে সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, সরকারি, বেসরকারি এবং বিশেষায়িত বিভিন্ন ব্যাংকে কৃষকদের বর্তমান ঋণের পরিমাণ 1,550 কোটি টাকা, যা মওকুফের আওতাভুক্ত হবে। এতে লাভবান হবে আনুমানিক 12 লাখ কৃষক। এই মৌসুমে এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট কার্ড, ক্রেডিট রেকর্ড বা ঋণ মান ভালো হবে। তারা যে আগেগুলো পরিশোধিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। ফলে তারা ব্যাংক থেকে 15 স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। ঋণের বোঝা কমে যায়, কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে করে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির উপর নির্ভরতা কমবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময়ে অফিস আসার বিষয়টিও নিখুঁতভাবে দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের পোশাক নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে পুলিশ অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছেন তারা পুরনো পোশাকে ফিরতে চান, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে শিগগিরই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল এবং 180 জন সার্জেন্ট। সচিবালয়ে সাংবাদিকদের এমন তথ্য দেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশ নানা সংকটের মধ্যে পড়ে যায়। থানাতে আগুন, লুট, গ্রেপ্তারের ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা পালিয়ে যায়। তাই জনবল সংকটের মধ্যে পড়ে পুলিশ বাহিনী। আর এ সংকট কাটাতে জনবল বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান,
শীঘ্রই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল ও 180 জন সার্জেন্ট। পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে সাব ইন্সপেক্টর। এজন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে আর কি। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। সাংবাদিকরা প্রশ্ন করেন পুলিশের পোশাক নিয়ে। পুরনো পোশাকে ফিরতে চান পুলিশ বাহিনী। এ প্রশ্নে মন্ত্রী বলেন, পোশাক নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে পুলিশ অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছে। সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশের জেলা পর্যায়ের আইন শৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠন করার জন্য একটা পত্র জারি করেছি। জেলা পর্যায়ে যাবে, উপজেলা আইন শৃঙ্খলা কমিটিরও কমিটি পুনর্গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এদিকে সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিআই এর পরিচালনা পরিষদের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা। গত 15 বছরের সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চাঁদাবাজি হলো সেটি যেটি মানুষকে জোর করে বাধ্য করা হয়। চাঁদা এবং চাঁদাবাজির ব্যাখ্যায় এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে চাঁদাবাজি হতে দেয়া হবে না, এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকার। এবার যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে বলেও জানান তিনি। মূলত নৌপথে নিরাপদ ঈদ যাত্রা নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন, কিন্তু প্রসঙ্গক্রমেই উঠে আসে এর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রীর করা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির বক্তব্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদা এবং চাঁদাবাজির পার্থক্য তুলে ধরেন মন্ত্রী। এখন ধরেন আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয় বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা, আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলে বলতে পারেন, আমি তো আপনাকে জড়িত করতে পারবো না। মন্ত্রী সাফ জানিয়ে দেন, জোর করে বাধ্য করে চাঁদা নেয়ার সুযোগ নেই। চাঁদাবাজি ফৌজদারি অপরাধ। বিভিন্ন সমিতির নামে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাঁদাবাজি আমি বলতেছি, চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করার আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব না। এবার আগের যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা ভালো হবে বলে জানান মন্ত্রী। কখনো কখনো নৌ চলাচলে এসে বাধা সৃষ্টি করে, এরকম কোনো কর্তৃপক্ষ কোনো জায়গায় এরকম থাকবে না, সেগুলি নিয়ন্ত্রণ করা হবে ও নজরদারিতে রাখা হবে, প্রয়োজনীয় অ্যাকশন গ্রহণ করা হবে। মন্ত্রী জানান, এবার ঈদে ভাড়া বাড়াবেন না নৌযান মালিকরা। ঈদের আগে ও পরে মোট 10 দিন বন্ধ থাকবে বাল্কহেড ও স্পিডবোট চলাচল। না, ভাড়া বাড়ানো হবে না এখানে মালিক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রেখে সমন্বিত উন্নয়নের গুরুত্ব দেবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। বিনিয়োগ বাড়াতে সুদ হার কমিয়ে আনা এবং বন্ধ কারখানা সচল করতে নীতি সহায়তার কথাও বলেছেন তিনি। বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন নবনিযুক্ত গভর্নর। তার মুখপাত্র বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের সুশাসন নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন গভর্নর। দায়িত্ব পাওয়ার পরদিন বৃহস্পতিবার সকাল 10:30টার কিছু পরে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। 14তম গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়া মোস্তাকুরকে স্বাগত জানান শীর্ষ কর্মকর্তারা। প্রতিক্রিয়া জানতে চাইলেও সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি তিনি। প্রথম দিনেই বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন নতুন গভর্নর। নানা বিষয়ে দিক নির্দেশনাও দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, অর্থনীতিকে স্থিতিশীল রেখে কর্মসংস্থান বাড়াতে মনোযোগ দেবেন নতুন গভর্নর। সমাজে যদি একটা স্টেবল সোসাইটি গড়তে হয়,
তবে অবশ্যই কর্মসংস্থান বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হলে নতুন বিনিয়োগ বাড়াতে হবে, সেই সাথে যে সকল বিনিয়োগ স্থবির হয়ে গিয়েছে নীতি সহায়তার মাধ্যমে সেই বিনিয়োগগুলো বন্ধ হওয়া কলকারখানার মাধ্যমে চালু হওয়ার মাধ্যমে আবার সৃষ্টি করতে হবে। প্রথম দিনের বৈঠকে বিনিয়োগ বাড়াতে সুদের হার কমিয়ে আনার উপর গুরুত্ব দিয়েছেন নতুন গভর্নর। অব্যাহত থাকবে মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রচেষ্টাও। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট। এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে। অবশ্যই প্রাইস স্টেবিলিটি এবং ইনফ্লেশন কন্ট্রোলের কথা বললাম, এটা তো প্রাইম একটা অবজেক্টিভ, এটাও বাংলাদেশ ব্যাংক দেখবে কিভাবে কন্ট্রোল করা যায়। কেন্দ্রীয় ব্যাংকে ভবিষ্যতে যেন মব বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখপাত্র। যে কর্ম পরিবেশ বিনষ্ট করে অকারণে কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে মব সৃষ্টির মতো উদ্যোগ যাতে কখনোই কেউ করার ভবিষ্যতে সাহস না পায়, সেই পরিস্থিতিটা কেন্দ্রীয় ব্যাংক এনশিওর করবে। বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সাথে সমন্বয় করে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। পরিচালিত হবে নীতির আলোকে, সিদ্ধান্ত গ্রহণে থাকবে না কোনো বৈষম্য। বাংলাদেশ ব্যাংক প্যাসিভ হলেও ভূমিকা রাখার সুযোগ আছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রেমের সম্পর্ক, তারপর সন্দেহ থেকেই খুন করা হয় শারমিন বিনতিকে। আর ঠান্ডা মাথায় খুন করেছেন প্রেমিক সিয়াম নামে এক যুবক। তাকে গ্রেপ্তার করে এমন তথ্য জানায় রমনার ডিসি মাসুদ আলম। পুলিশের ধারণা দীর্ঘদিন ধরে সিয়াম বিনতির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এদিকে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন বিনতির পরিবার। বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে সিয়াম ও বিনতি একসাথে হেঁটে যাচ্ছিলেন। কিছু সময় পর রক্তমাখা চাকু নিয়ে উদ্ভ্রান্তের মতো দেখা যায় সিয়ামকে। উদ্ধার হয় বিনতির ক্ষতবিক্ষত মরদেহ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল সিয়াম। এদিকে মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন নিহত নবম শ্রেণীর ছাত্রীর মা নাদিয়া বেগম। আমার মায়ের কথা বন্ধ করে দিছিল একেবারে লইগা। আমি আমার মায়ের লগে থাকতাম সব সময়, আর সব সময় দিগাইতাম, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেছে আমি কইতে পারি না। আমার মেয়ে ছিল আমার জান, আমার কলজা, আর পারি না। ঘটনার পরপরই সিয়ামকে ধরতে অভিযানে নামে হাজারীবাগ থানা। বৃহস্পতিবার সকালে কলাবাগান এলাকা থেকে অভিযুক্ত সিয়ামকে আটক করে পুলিশ। মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে রমনার ডিসি মাসুদ আলম জানান, সিয়াম ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড ঘটায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সিয়ামের সন্দেহ বিনতি অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। এটা নিয়ে তার সাথে কথা বলতেছিল যে তুমি কেন আরেকজনের সাথে আবার গেলা, সেই কিছু ছবিও সে দেখাচ্ছিল। তো এটার প্রেক্ষাপটে তাদের মধ্যে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এই ঝগড়াটা, তখন কিন্তু সে শেষ পর্যন্ত ছুরিকাঘাত করে ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা যেটা করেছি, কলাবাগানে তার বাবা থাকে, এই কলাবাগানের একটা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি। এবং গ্রেপ্তার করার সময় তার এই যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকু ছিল, চাকু এবং তার ওই যে রক্তমাখা গেঞ্জি সহ আমরা এগুলো উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করেছে ঘাতক সিয়াম। এর পেছনে অন্য কোনো মোটিভ আছে কিনা তা জানতে তার রিমান্ড চাইবে পুলিশ। এই হচ্ছে বিষয়, এর বাইরে আরো ডিপি হতে গেলে আরো আস্তে আস্তে কিছু বের হতেও পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজুকে প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউসিংকে সুবিধা দিয়ে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার মামলায় টিউলিপ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। এর আগে রাজুকের একাধিক প্লট দুর্নীতির মামলায় টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এদিন দুদকের আবেদনে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন যুক্তরাজ্যে ২৭ কোটি পাউন্ডের বেশি মূল্যের মোট ৫১৮টি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে মহানগর দায়রা জজ আদালত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় 4টি হত্যা মামলা সহ 5 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইফিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি KM জাহিদ সরওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 5 মামলার মধ্যে 4টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে জুলাই আগস্টে হত্যা চেষ্টা মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট থেকে তিনি জামিন পান। এর আগে 2024 সালের 20 আগস্ট হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন ইসি, যার আলোকে নতুন করে গেজেট প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নতুন সংশোধনী অনুযায়ী পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় হাঁ এবং
না মিলিয়ে ভোটদানকারী ভোটারের সংখ্যা কমেছে 10,73,616 জন, যার মধ্যে 9,74,660 হাফ ভোট কমে এবং বর্তমানে সংখ্যা 4,72,25,980টি এবং 1,11,493 না ভোট কমে দাঁড়িয়েছে 2,19,60,231। এর আগে 13 ফেব্রুয়ারি জারি করা গেজেটে বলা হয় গণভোটে 4,82,660 ভোটার হাফ ভোট দিয়েছেন। অন্যদিকে 2,20,71,726 ভোটার না ভোট দিয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এই সংশোধনীর তথ্য জানানো হয়। স্টেশন আছে কিন্তু বিদ্যুৎ নেই, টাকা দেনা এবং বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে পরিস্থিতি দ্রুতই সামাল দিতে করণীয় নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানি বিটের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERBর সাথে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, বিশাল অঙ্কের ঋণের বোঝা নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে। গ্যাস সঞ্চালনের সিস্টেমে কোনো সমস্যা থাকলে সরকারের করণীয় থাকতো, কিন্তু যেখানে গ্যাস নেই সেখানে সরকারের কিছুই করার নেই বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আগের দায়িত্ব পালনের সময় কোনো হারাম পয়সা গ্রহণ করেননি জানিয়ে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতারও আহ্বান জানান। পাওয়ার স্টেশন আছে, তোমার এনার্জি নাই, আবার এই ওর নাম কি, সেই পাওয়ার স্টেশনের জন্য টাকা গুনতে হতেছে আমাদেরকে, বসে থেকে পাওয়ার স্টেশনে টাকা গুনতে হতেছে। এরকম একটা মানে কি বলবো তোমার যে বিশৃঙ্খল একটা ব্যবস্থা মধ্যে আমি এসে পড়ছি আর কি, আজকে দিয়ে 8 দিন হলো আমাদের। ভোক্তাদের কাছে অস্বাভাবিক দামে LPG গ্যাস বিক্রির জন্য আমদানিকারক নয়, খুচরা বিক্রেতারা দায়ী বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানা নির্ধারিত দরে LPGর বাজার নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। কিন্তু খুচরা পর্যায়ে অনেক সময় যারা রিটেল সেল করেন তারা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেন এবং এটির সাথে আমদানিকারকের কোনো সংশ্লিষ্টতা নাই। তো ভোক্তা পর্যায়ে যেন এরকম বিড়ম্বনার শিকার না হতে হয় বা কেউ মার্কেট এবিউজ করতে না পারেন, সেজন্য আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াবো আগামী দিন থেকে। পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে BGMEA। বিকেলে আর্মি গলফ ক্লাবে নির্বাচিতদের ক্রেস্ট উপহার দেওয়া হয়। সংসদ নির্বাচনে এবার তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন 16 জন সংসদ সদস্য। পোশাক মালিকদের শীর্ষ সংগঠন BGMEA নির্বাচিত এমপিদের অভিনন্দন জানায়। BGMEA সভাপতি বলেন, সমন্বিতভাবে কাজ করে পোশাক খাতকে অনন্য উচ্চতায় নিতে হবে। তবে যৌক্তিক দাবি পূরণ করতে হবে, ব্যবসার ব্যয় সহনীয় এবং ব্যবসা সহজ করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিতে হবে। সংসদ সদস্যরা এই খাতের সমৃদ্ধি কামনা করেন। বলা হয়, পোশাক খাতে বিস্তৃত হলে কর্মসংস্থান বাড়বে। পরে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন সবাই। পোশাক শিল্পের যে বিভিন্ন সমস্যাগুলো আছে, এর সাথে যে আমাদের বস্ত্র শিল্পের যে সমস্যাগুলো, সেই সমস্যা যেন আমরা দ্রুত সমাধান করতে পারি। ন্যায়সঙ্গত সমাধান চাই, যেগুলো আমাদের প্রাপ্য সেগুলো যেন সহজভাবে হয়, যেটা আমরা সচরাচর বলি ইজ অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ ডুইং বিজনেস। T20 বিশ্বকাপের খবর। উঠতে থাকা উইন্ডিজকে মাটিতে নামিয়ে আনল দক্ষিণ আফ্রিকা। 9 উইকেটের বিশাল জয়ে সেমিফাইনালে 1 পা দিয়ে রেখেছে প্রোটিয়ারা। এইডেন মার্করামের ছোড়ো ব্যাটিংয়ে 177 রানের লক্ষ্য 16.1 ওভারেই টপকে যায় তারা। আহমেদাবাদে 16 রান করে রাবাদার বলে ফেরেন শাই হোপ। ব্র্যান্ডন কিংকে এনগিদি ফেরান ব্যক্তিগত 21 রানে। এই দুই পেসারের সামনে দাঁড়াতেই পারেনি হেটমেয়ার, পাওয়েল ও চেজ। রাদারফোর্ডও ফেরেন 12 রান করে। তবে জেসন হোল্ডার আর রোমারিও শেফার্ড জুটি গড়ে এগিয়ে নেন দলের স্কোর। 49 রান করে হোল্ডার ফিরলেও 9 নম্বরে নেমে রেকর্ড 50-তে দলকে 176 রানের পুঁজি এনে দেন শেফার্ড। জবাবে শুরুতেই ব্যাট হাতে ঝড় তুলে দুই প্রোটিয়া ওপেনার মার্করাম ও ডিকক। 47 রান করা ডিকককে ফিরিয়ে জুটি ভাঙেন চেজ। এরপর মার্করাম ও রিকেলটন মিলে তছনছ করে দেন ক্যারিবিয়ান বোলিং আক্রমণ। 45 রানে রিকেলটন আর 46 বলে 82 রানে অপরাজিত থাকেন মার্করাম।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জিআই তার তৈরির কারখানায় চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানার পরিবেশ দূষণ নিয়ে উত্তেজনা ছড়ায়, প্রকৃত ঘটনাকে আড়াল করতে মিথ্যা মামলা দেয়া হয়েছে। বিভিন্ন দেশে পণ্য রপ্তানির কথা বললেও সেই সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। এমনকি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কারখানাটি চলছে বলেও অভিযোগ স্থানীয়দের। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াগাঁও এলাকায় বছর দুয়েক হলো 6 কাঠা জায়গায় গড়ে তোলা হয় বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ নামের এই কারখানা। প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে কিছুদিন ধরে তোলপাড় চলছে এলাকায়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা না দেয়ায় গত 17 ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি প্রায় 1,66,00,000 টাকার মালামাল ও যন্ত্রপাতি লুটের অভিযোগও করা হয়। পরদিন উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত আকুনকে প্রধান আসামি করে মামলা করেন কারখানা মালিক মোনার হোসেন অপু। গণমাধ্যমে অপু অভিযোগ করেন, ওসির চাপের মুখে মামলা থেকে মূল ব্যক্তির নাম বাদ দিতে হয়েছে। আসামি ধরে ছেড়ে দেওয়ার অভিযোগও করা হয় পুলিশের বিরুদ্ধে। এলাকার সন্ত্রাসীরা বহুদিন যাবৎ আমাদের চাঁদা দাবি করছিল। সিন্দুক ভেঙে ফেলে সিন্দুক থেকে টাকা নিয়ে যায় এবং আমাদের ভিতরে মালামাল ছিল, জিঙ্ক ছিল, সীসা ছিল, মিশিং ছিল, সবগুলো তারা ট্রাক ভরে, সিএনজি ভরে, অটো ভরে নিয়ে চলে যায়। স্থানীয়রা জানায়, কারখানার জায়গায় আগে হাঁস ও গরুর খামার ছিল। পরিবেশের ছাড়পত্র সহ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই মাত্র 7 জন শ্রমিক দিয়ে জিআই তার তৈরির কারখানাটি চলছে। অ্যাসিড ব্যবহার করা হলেও নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাসায়নিক বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল, ছড়াচ্ছে রোগবালাই। এলাকাবাসীর ভাষ্য, এর প্রতিবাদ জানাতে কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি ওই কারখানায় যান। সে সময় উত্তেজনা ছড়ায়। কারখানা কেমিক্যাল, পচা পানি, এইলা আমাদের জমিতে গেলে আমার জমি ফসল নষ্ট হচ্ছে। যাদের কৃষি জমি নষ্ট হইতেছে তখন তারা 17 তারিখে এসে ওনারা জিজ্ঞেস করছে যে আপনার কারণে আমাদের এই কৃষি কর্ম নষ্ট হইতেছে। এক পর্যায়ে বলছে যে আপনাদের সাথে কোনো কথা নাই, কথা হবে আমার আইনের মাধ্যমে। চাঁদাবাজি মামলা দিয়ে আমাদের এলাকা মানুষ যারা আছে তাদেরকে হয়রানি করে দৌড়ের উপর রাখছে। ছোট ছোট গাড়ি চলে, এখানে যে ট্রাক দিয়া লুটপাট করে নেব, এই রাস্তাও নাই। কিছু এই গ্রামের কিছু লোকে একটু উতাল ফাতাল করছে, হ্যাঁ মাদকের ব্যবসা করে, পাসপোর্টের ব্যবসা করে। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে মিথ্যা মামলা দেয়া হয়েছে। কারখানা মালিক শরীয়তপুরের বাসিন্দা অপু মানব পাচারের সাথে জড়িত বলেও অভিযোগ এলাকাবাসীর। ঘটনার দিন কারখানাটি থেকে 2 শতাধিক পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। পরে মালিক দাবি করেন তার রিক্রুটিং এজেন্সি রয়েছে। 12টি দেশে পণ্য রফতানির কথা বলা হলেও সেই সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। অ্যাকচুয়ালি এটার ভিতরে কি হয় না হয় এলাকার কেউ জানে না। গেটে সবসময় তালা লাগাল থাকে, এরা পকেট গেট দিয়ে বার হয় এবং পকেট গেট দিয়ে ঢুকে। উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় এমপিদের শপথ অনুষ্ঠানে ছিলেন। তার দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এসআই শফিউদ্দিন আমাকে ফোন করছে যে ভাই এখানে একটা ঘটনা ঘটছে, আপনি শুনছেন কিনা? আমি বললাম আমি তো শুনি নাই। তাৎক্ষণিক আমি বেলায়েত মেম্বারকে পাঠিয়েছি ঘটনাটা দেখার জন্য, এবং ওইখানে বেলায়েত মেম্বার গেছে, গিয়ে দেখে ওখানে অতি সাহেব আছে, সার্কেল এসপি সাহেব আছে, ওনার সাথে কথাবার্তা বলে জিনিস সে পর্যবেক্ষণ করতেছে। রূপগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে বড় ধরনের লুটপাটের প্রমাণ মেলেনি। এছাড়া মামলা থেকে আসামির নাম বাদ দেয়া ও একজনকে ধরার পর ছেড়ে দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে বলেও জানিয়েছেন ওসি। আমাদের এসআই শফিউদ্দিন সেই ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরে যাওয়ার সাথে সাথে যে সমস্ত লোকজন ছিল তারা সেখান থেকে চলে যায়। পরিবেশ সংক্রান্তে যে বিষয়টা বলছেন, এটা এলাকার লোক। আমি যখন সরজমিনে যাই তখন এলাকার অনেক লোকই বলছে যে বলে হ্যাঁ, এটা আমাদের পরিবেশের ভারসাম্যহীন হয়েছে। মামলার পর গ্রেফতার আতঙ্কে নোয়াগাঁও ও পাশের জিন্দা গ্রাম প্রায় পুরুষশূন্য। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশাবাদ স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ। জামালপুরে পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে ভিড়ের ঝক্কি ঝামেলা এড়িয়ে কিছুটা আগে ভাগেই নিজেদের কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। রমজানের এই সময় বিপণী বিতান ও শপিং মলে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত থাকছে ক্রেতাদের আনাগোনা, চলছে বেচা কেনাও। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন, ঈদ যতই ঘনিয়ে আসবে ততই বাড়বে বিক্রি। সেই অনুপাতে প্রস্তুতিও নিয়ে রেখেছেন তারা। দামে সাশ্রয় পেতে ও ভিড় এড়িয়ে আগেভাগেই ঈদ উল ফিতরের কেনাকাটা করতে জামালপুরের বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। রমজানের এই সময়ে বিক্রির আশায় দোকানিরাও গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকছেন।
শিশুদের পোশাকের চাহিদাই সবচেয়ে বেশি, পিছিয়ে নেই নারীরাও। ক্রেতাদের পছন্দ অনুযায়ী রয়েছে নতুন কালেকশন, তবে ক্রেতাদের দাবি পোশাকের দাম কিছুটা বেশি। একটু আগে আসছি যাতে দেখে শুনে ভালো মতো জিনিস নিজ চয়েস মতো কেনা যায়। বাজারটা সহনীয় থাকলে আসলে মার্কেটটাও বেশি কেনাকাটাটা বেশি করা হয়। একটু জ্যাম কম, ভিড় কম, সুবিধা। আগে কিনলে একটু দামও কম পাওয়া যায়। যদি ঈদের সামনে কিনতে যাই তখন তো আরো ভিড়ে বেশি হয়, তখন আরো দামও অনেক সিন্ডিকেটের মাধ্যমে আরো দাম বাড়িয়ে দেওয়া হয়। বিক্রেতারা বলছেন ঈদকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে। দাম আগের তুলনায় কিছুটা বাড়লেও আগামী সপ্তাহ থেকে বিক্রি আরো বাড়বে এমনটাই প্রত্যাশা তাদের। কাস্টমার উপস্থিতি আছে, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে সামনে হয়তো ভালো কিছু হবে এই আশা ব্যক্ত করি। এবার ঈদের নতুন অনেক কালেকশন আসছে, সুতি জামা, জর্জেট, কাটওয়ার্ক, আরিকা, সিকোয়েন্স জামা অনেক আসছে, ক্রেতা খুবই কম। প্রস্তুতি নিচ্ছি, অনেক টাকার মালও উঠাইছি দোকানে, আপনার প্রায় 25-30 লক্ষ টাকার মাল উঠাইছি। ব্যবসা ভালো হবে বিদায়, আর বাদ বাকি উপর আল্লাহ জানে যে ব্যবসা কিরকম হবে, কিন্তু আশাবাদী ব্যবসা ভালো হবে। ব্যবসা বাণিজ্য মানে বর্তমানে অবস্থা একটু খারাপ, সামনে ভালো হতে পারে। রমজান মাস আল্লাহ তাআলা সামনে ভালো দিতে পারে। প্রায় 16 লক্ষ টাকা মাল তুলছি। এদিকে কাপড়ের দোকানের পাশাপাশি প্রসাধনী ও জুতার দোকানেও ভিড় করছেন ক্রেতারা। সেখানে চলছে জমজমাট বেচাকেনা। ঈদ উপলক্ষে মার্কেটে আসা ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের টহল সেগুলো আমরা ইতিমধ্যে বৃদ্ধি করেছি এবং যত ঈদের সময় আসবে আরও তৎপরতা বাড়বে। আমাদের পোশাকি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা কিছু কিছু জায়গায় চেকপোস্টও ব্যবস্থা করব। এরপরে সাদা পোশাকে লোকজন থাকবে। প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হওয়ায় চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। বিয়ের আসরে মঞ্চে দাঁড়ানো কনেকে গুলি করল তার প্রাক্তন প্রেমিক। ভারতের বিহার রাজ্যে হয়েছে এই ঘটনা। গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে 18 বছর বয়সী আরতি কুমার। জানা গেছে দীনবন্ধু নামের তরুণের সাথে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল তার। তবে তাকে বাদ দিয়ে আরেকজনকে বেছে নেয়ার প্রেমিকার বিয়ের আসরে উপস্থিত হন প্রেমিক দীনবন্ধু। মঞ্চের সামনে আরতির খুব কাছাকাছি যেয়ে লুকোনো পিস্তল বের করে আচমকা গুলি করে বসে থাকে। সাথে সাথেই লুটিয়ে পড়ে আরতি। হুলস্থুল শুরু হয়ে গেলে পালিয়ে যায় দীনবন্ধু। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা মাকে আটক করেছে পুলিশ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।